দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় অপপ্রচার ষড়যন্ত্র। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্য। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, সমস্যা পিছুই ছাড়ছে না এই সরকারের। বলা হচ্ছে এইসব সমস্যার বেশিরভাগই পরিকল্পিতভাবে সৃষ্ট, যা সরকারকে বেকায়দায় ফেলতে তৈরি করা হয়েছে। অবশ্য এখন পর্যন্ত তা ভালোভাবেই মোকাবেলা করছে সরকার। সামনে তা আরও ভালোভাবে ফেস করতে জাতীয় ঐক্যর লক্ষ্যে সংলাপ শুরু করেছে। আলোচনার শুরুতে আমি জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে গতকাল পর্যন্ত 3 দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের সাথে সংলাপ শেষ করেছেন এবং সবাই একমত দেশ এবং সার্বভৌমত্বের স্বার্থে একসাথে কাজ করার। তো বিষয়গুলো এই কারণে সামনে আসছে, যখন আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের বেশিরভাগ মিডিয়াগুলো বাংলাদেশের প্রেক্ষিত বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমার প্রশ্ন, তারা কেন এত উগ্র হলে বাংলাদেশের বিরুদ্ধে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সম্মত দর্শক শ্রোতা, দেশের দেশটি তারা দেখেন, তাদেরকে সশ্রদ্ধ সালাম। আমার বিজ্ঞ আলোচক সাকিব আনোয়ারকে শুভেচ্ছা। আসলে ভারত 5 তারিখ থেকেই, 5ই আগস্ট থেকেই তারা এই সরকারকে অসহযোগিতা করে যাচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ জাতিসংঘের যখন সাধারণ পরিষদের মিটিংয়ে যখন গেলেন, আমরা দেখলাম পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যারা এসেছিলেন, কোথাও রাষ্ট্রপ্রধান, কোথাও সরকার প্রধান, তারা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করার জন্য একটা আগ্রহী ছিল, আগ্রহ দেখা করেছে এবং জো বাইডেনও কথা বলেছেন। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু দেখা করেন না, কথা বলেন না, কথা পর্যন্ত বোধ করেননি। এবং এই সরকারকে বেকায়দায় ফেরার জন্য প্রথম থেকেই তারা সচেষ্ট চেষ্টা করে আসছে। কিন্তু তারা বুঝতে পারছে না যে এই সরকার তো শুধু অন্তর্গত সরকার এর ভিতরে সীমাবদ্ধ না। এই সরকারের সাথে এই দেশের আওয়ামী মন্ত্রীর সাথে যারা ছিল, বিশেষ করে 14 দল এবং মহাজোটে যারা ছিল জাতীয় পার্টি, তারা ছাড়া সব মানুষ কিন্তু এই সরকার সমর্থন করেছে। যে সেই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে সেই সরকারকে অস্থিরতার মধ্যে দিয়ে তার সময়গুলি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে থাকে কেউ সার্থক হবে বলে আমার মনে হয় না। এবং দেখেন যে এমন একটা সরকার, পতিত সরকারকে নিয়ে তারা এত নাচানাচি করতেছে যে সরকার পালিয়ে গেছে, যে সরকার প্রধান পালিয়ে গেছে। শুধু সরকার প্রধান পালিয়ে যায়নি, তার মন্ত্রী পরিষদ, তার সংসদ সদস্য, তার ব্যবসায়ী, তার সংগঠন, এমনকি বাইতুল ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তো সেই একটা সরকারের পক্ষ নিয়ে ভারত যে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেই যাচ্ছে, তারা ভারতকে মনে করেছে যে ভারত এখানে তাদেরকে আবার বসিয়ে দিতে পারবে। অসম্ভব। তা এখানে বসতে হলে 57 জন আর্মি অফিসারের হত্যাকাণ্ডের দায়িত্ব নিতে হবে, বলতে হবে। আবার প্রায় 2000 মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা গেল, তাদের দায় কে নেবে? তাকে নিতে হবে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এইগুলোর দায় ভারত এসে জনগণকে বুঝিয়ে তাদেরকে বসিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? এটা কি ভারত বুঝতেছে না? আপনি মনে করেন বুঝতেছে না? কেন বুঝতেছে জানেন? এই যে আমাদের বাংলাদেশে যে আমরা 12 সালে আমাদের লোন ছিল মাত্র 18 থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যে, আর এই সরকার যখন বিদায় দেয় 12 বছরের মধ্যে আমাদের এখন ঋণ হলো 180 বিলিয়ন ডলার। এই 12 বছরে 160 বিলিয়নের উপর ঋণ করেছে। এই ঋণের টাকা যেমন যথেষ্টভাবে খরচ করছে, 3 টাকা দিনে 30,000 টাকা দিয়ে কিনেছে, ঠিক তেমনিভাবে আমার মনে হয় ভারতের বিভিন্ন বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন লেখক, কিছু বুদ্ধিজীবী, কিছু সাহিত্যিক, কিছু সাংবাদিককেও তারা এখান থেকে একটা প্যাকেট দিত, আমরা শুনেছি, তুমি তো জানি না। আর বাংলাদেশ, তার মানে কি অর্থনৈতিক যে সুবিধা, সেটাই কি আপনি? অর্থনৈতিক সুবিধা তো আছেই, তারপর কেমন সুবিধা আপনি দেখেন।
আমাদের চট্টগ্রাম বন্দরে আমাদের জাহাজ যদি আসে, ভারতের জাহাজ একই সাথে আসে, ভারত এটা খালাস করার পর আমাদের এটা খালাস করে, কি দেয় আমাদের বিনিময়ে? তেমন কিছুই দেয় না। আমাদের রক্ষণাবেক্ষণ যত করছে তার ধারে কাছে কিছু টাকা পয়সা দেয় না। আমাদের বাংলাদেশের উপর দিয়ে যে ভারতের ট্রাক সেভেজ আছে তার হলো 7 সিস্টারে, সেখানে আমাদের কী দেয়? এই যে আশুগঞ্জে তাদের জন্য নদী বন্ধ করে তাদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, মানে যত ধরনের সুবিধা আছে। এবং সেটা বিগত সরকারের প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন তা মনে রাখবে। এখন ভারত মনে করছে যে এই সরকার তো আমার দাসী সরকার ছিল, দাসত্ব মেনে নিয়ে রাজনীতি করেছে, কারণ মানে সরকার পরিচালনা করেছে। কারণ ভারত যদি 14 সালের নির্বাচনের সময় যদি একে সুজাতা সিংকে না পাঠিয়ে এরশাদকে নির্বাচন দিতে বাধ্য না করতো, তো এবার তো নির্বাচনটা হয় না, আমেরিকার ক্ষমতা থাকে না। এবং 2008 সালেও প্রণব মুখার্জি নিজে স্বীকারোক্তি দিয়ে গেছেন যে আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য কী কী তাদের করতে হয়েছে। এরপর 18 সালে 24 সালে ভারত একটি কথা ভারতের যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে আমার যত সুবিধা আছে সেগুলো তো পাবোই, আর্থিক সুবিধা থেকে নিরাপত্তা সুবিধা। আজকে চিন্তা করেন আমাদের আজকে বিএসএফ মনে একটা মেরেছে বর্ডারে, আজকে চিন্তা করেন এই যে মেরেছে, এই যে প্রতিদিন তারা মারতো, আমরা কোনো প্রতিবাদ করতাম? করতে তো এই জায়গাতে চলে আসছে। এবং ভারত কত নিরাপদে তার এই যে হাবিব ভাই, রাষ্ট্র পরিচালনা কিংবা প্রতিবেশী দেশের সঙ্গে যে কোনো দেশের একটা সম্পর্ক থাকে, এটি স্বাভাবিক। আমাদের আওয়ামী লীগ যেমন ক্ষমতায় ছিল, এর আগে পরে অনেকেই ক্ষমতায় ছিল দেশে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইখানে এই যে সুযোগ সুবিধা কিংবা ভারতের মধ্যে কি এমন যেটা একদম ইন্ডিয়া ভারতকে ছাড়তেই পারছে না, যে বিষয়টা বারবার চলে আসছে? ইন্ডিয়াকে আওয়ামী লীগকে ছাড়তে হয়ে যায়। তার ধরেন আপনার যদি কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো ভোটাভুটি ব্যবহার করে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেলে এবং মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধেও যদি যায়, ভারত যেটা বললে সেটি তারা করে। কিন্তু আওয়ামী লীগের বাইরে এখন যারা ধরেন এই যে আমাদের বর্তমান যে সরকার প্রধান আছেন বা উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা আছেন, প্রথম ফ্রান্সই বলেছেন, কি বলেছেন যে আমাদের নিয়ে বেশি খেলবেন না, আমাদের নিয়ে খেলবেন না, যা ইচ্ছা তাই আমরা করব। ভারত এমন একটা মানে কি বলবো রাষ্ট্র যে যার আশপাশে একটা দেশে তার পক্ষে নেই, না পাকিস্তান, না নেপাল, না ভুটান, না শ্রীলঙ্কা, না মালদ্বীপ পর্যন্ত ধমক দেয় ভারতকে। আর সেই ভারত আমাদেরকে নিয়ে আজকে ছেলে খেলা শুরু করতেছে। ধন্যবাদ হাবিব ভাই, আমি আসবো আপনার কাছে। আপনার কথা শেষ যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু, সাকিব আনোয়ার আপনি সে শুনছিলেন যে প্রতিবেশী যে ভারতের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে যে সম্পর্কের বিষয়, এটা আমরা কম বেশি সবাই জানি। পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলে গেলেন জনাব হাবিবুর রহমান হাবিব, যে দাস সরকার হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ, যেটা হচ্ছে মূল পয়েন্ট। আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তারা বারবার যে কথাগুলো বলছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা যদি সত্য প্রমাণ তারা দিতে পারে, কিংবা মিডিয়াগুলোকে তারা স্বাগত, যারা বিদেশি যেসব মিডিয়া তাদেরকে তারা স্বাগত জানাচ্ছে সত্য অনুসন্ধানের ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি মিথ্যা যে ঘটনা যদি হয়ে থাকে, তাহলে সরকারের এই ভারত কি বলল, মিডিয়া কি বলল, তা নিয়ে ভাববার কি দরকার আছে? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক যিনি আছেন, যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, ভাববার তো দরকার আছে, কারণ অলরেডি ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তারা এ ব্যাপারে তাদের পার্লামেন্টে প্রশ্ন তুলেছে। তার মানে কনভিন্স করতে তো সক্ষম হয়েছে ভারত, মানে এটা প্রোপাগান্ডা, কিন্তু প্রোপাগান্ডাটা তো তারা মানে সাকসেসফুলি তারা এটাকে সার্কুলেট করতে পেরেছে এবং ব্যাপারটা ওই পর্যন্ত চলে গেছে। এবং দেখেন, আমি একটু অন্য একটা অ্যাঙ্গেল থেকে একটু দেখি, সরকার এই বিষয়গুলোকে কি হ্যান্ডেল করতে পারছে কিনা ওই জায়গা থেকে। নিউ ইয়র্ক থেকে আয়োজিত একটা সভায় কয়েকদিন আগেই শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়ার পরে প্রথমবারের মতো প্রায় 4 মাস, অলমোস্ট 4 মাস পর প্রথমবার তিনি প্রকাশ্যে আসলেন এবং সেখানে তিনি বক্তৃতা করলেন, ওই একই বক্তৃতা যেটা প্রোপাগান্ডা হিসেবে ভারত এই 4 মাস ধরে ছড়ানোর চেষ্টা করেছে সারা পৃথিবীতে, যেটা অলরেডি কোনো কোনো জায়গায় সে এস্টাবলিশ করতেও সক্ষম হয়েছে, যেটা ব্রিটেনের উদাহরণ। তো একই বক্তৃতা শেখ হাসিনা করলেন এবং সেখানেও আবার তিনি ওই ইসকনের চিন্ময় দাসের মুক্তি চাইলেন। তার মানে এই পুরো সবকিছু একটা নেক্সাস। এবং তিনি এখন 8 ডিসেম্বর ব্রিটেন আওয়ামী লীগ আয়োজিত একটা সভায় তিনি বক্তব্য রাখবেন এবং এভাবে একটা পোস্টারও ছাপানো হয়েছে, সেখানে তাকে আবার তারা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে উল্লেখ করছেন। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু 8 ডিসেম্বর ব্রিটেনে তিনি একটা ভার্চুয়ালি যুক্ত হবেন, কিন্তু সেখানে তিনি সভা করছেন। তার মানে বোঝা যাচ্ছে অ্যাটিটিউডটা দেখে যে শেখ হাসিনা আবারও আওয়ামী লীগকে বা নিজেকে
রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা করছেন। এবং বয়ানটা কি, মানে রেটরিকটা কিন্তু ওই যে রেটরিকটা এতদিন আমরা দেখছি ভারতের কাছ থেকে আসছিল, এই 4 মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। শেখ হাসিনা এসে বললেন এখানে গণহত্যা চালানো হচ্ছে। ওই পর্যন্ত কিন্তু ভারত যায় নাই। ভারত ভাঙচুর, হামলা, দখল করা এই পর্যন্ত ছিল। শেখ হাসিনা এসে সরাসরি বললেন যে 5 আগস্টের পর থেকে সংখ্যালঘুদের উপর গণহত্যা চালানো হচ্ছে। উনি আর এক ধাপ এগিয়ে গেলেন। স্বাভাবিক, ওনার দিক থেকে যাবেন, ওনার জায়গা থেকে ঠিক আছে, গণহত্যা বিষয়টা ওনার সাথে যায়, সুতরাং উনি এটা বলবেন। কিন্তু আমরা কি হ্যান্ডেল করতে পারছি বিষয়টা? পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল যিনি ব্রিফ করেছেন তিনি বললেন, তাকে প্রশ্ন করেছে, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বললেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় আসেনি, সময়টাই আসে নাই, এবং বললেন যে অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে ইনভলভ, সো সবাইকে মিলে কাজ করতে হবে। এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো কার্যকর কোনো সিদ্ধান্তে আসে নাই। তাহলে যদি সময়টা নাই আসে, তাহলে ব্রিটেনের হাইকমিশনকে আপনি ডাকলেন কেন? পররাষ্ট্র উপদেষ্টা নিজে তার সাথে বসছেন। তার মানে আপনার কাছে, আপনি তো শঙ্কায় আছেন যে শেখ হাসিনা এইভাবে যদি বক্তৃতা করতে থাকেন, এইভাবে যদি প্রপাগান্ডা ছড়তে থাকে। এবং ইতিমধ্যে ভারতকে জানানো হয়েছে তার মানে কথা কিংবা শেখ হাসিনার এইসব কথাবার্তা বলার বিষয়ে কিংবা না বলার বিষয়ে ভারত যেন ব্যবস্থা নেয়। হ্যাঁ, এটা সরকার, কিন্তু সেইটা কতটুকু মানা হবে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। সরকার সেই জায়গাতে সক্ষম হচ্ছে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি দেখছেন, আমরা দেখতে পাচ্ছি যে পররাষ্ট্র উপদেষ্টা স্বয়ং নিজে ব্রিটিশ হাইকমিশনের সাথে দেখা করলেন, তার সাথে কথা বললেন। তার মানে এই যে শুরুতে যেটা বলছিলাম যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ব্রিটেনের পার্লামেন্টে যে বিষয়টা উত্থাপন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে, তার মানে এই ব্যাপারটা নিয়ে তো আপনি কনসার্ন। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এখনো সেই সময়টা আসে নাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বা তাকে বিচারের আওতায় আনার। 4 মাস পার হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন না যে সরকারটা তো নতুন গঠিত হয়েছে, এত বড় একটা অভ্যুত্থান, এত বড় একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে, ধ্বংসস্তূপের উপরে তো আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, শুধুমাত্র তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অন্যান্য বিষয় নয়, অর্থনৈতিক সকল কিছুই আমরা একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই এই সরকার কাজ শুরু করেছে। যতটুকু বুঝতে পারছি জনাব সাকিব আনোয়ার, আপনি একটু বলবেন তাহলে কি করণীয় আছে আমাদের পক্ষ থেকে এই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত? কারণ আমাদের সরকার এই বিবৃতি দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতি দিয়েছে যাতে এই ধরনের কথাবার্তা না বলা। আর কি করণীয় আছে আসলে এই জায়গাটা? দেখেন, জাতীয় ঐক্যের যে ডাক, যেটা প্রধান উপদেষ্টা বৈঠক ডাকলেন, সেখানে প্রায় মানে আওয়ামী লীগ এবং তার দোসর বাদ দিয়ে বাকি সবাই সেখানে অংশ নিয়েছে এবং সবাই মিলে ওই জায়গাটাতে একমত হয়েছে। এবং এটা একটা অভূতপূর্ব আসলে একটা ঘটনা বাংলাদেশের জন্য। এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যদি ওইভাবে দেখতে পারি যে যে কোনো ধরনের এই ধরনের সিচুয়েশন আমরা সবাই একসাথে দাঁড়াবো, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। কিন্তু দেখেন, এই একই আলোচনার মধ্যে 3টা গ্রুপের সাথে তো তার বসার কথা ছিল, ছাত্রদের পক্ষে ছাত্রদের সাথে বসার কথা ছিল, একটা হচ্ছে রাজনৈতিক দল এবং একটা ছিল ধর্মীয় নেতা যারা তাদের সাথে। রাজনৈতিক দল এবং ধর্মীয়দের সাথে বসছেন, এটা কোনো আলোচনা, এটা সবাই পজিটিভলি দেখছেন। কিন্তু প্রথম বৈঠকটা ছাত্রদের সাথে হয়েছে, সেই বৈঠক নিয়ে কিন্তু ঝামেলা ইতোমধ্যেই হয়ে গেছে। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা বৈঠক ডেকেছিল, সেখানে ছাত্র দল এবং বাম কয়েকটা সংগঠন অংশ নেয় নাই। আবার ছাত্র দল এবং অন্যান্য প্রায় 28টা ছাত্র সংগঠন মিলে তারা আবার গতকাল সম্ভবত বসেছিল, সেখানে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরকে ডাকা হয়নি। তার মানে আমি ঐক্য তৈরি করতে গিয়ে কি আবার কোনো একটা জায়গায় অনৈক্যের জায়গাটা তৈরি করছে কিনা, সবগুলো বিষয় আমাদের আসলে খুবই মানে সিচুয়েশনটা তো আসলে খুব নর্মাল না, স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের এই 54 বছরে কখনোই কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান দেশ থেকে পালিয়ে যান নাই। স্বাভাবিকভাবে তার পালানোরই কথা ছিল, কারণ এইভাবে কেউ মানে 10 বছরের বেশি সময়, আমি যদি 8 সালে নির্বাচনের কথা বাদ দিই, প্রথম 5 বছর, 14, এরপর 18, তারপর আপনার 24, এইভাবে টানা 3 বার মানে কোনোভাবে কোনো কিছুর তোয়াক্কা না করে ক্ষমতা দখল করা, এইভাবে তো কেউ কখনো ছিল না। এবং যে স্বৈরতন্ত্রটা প্রতিষ্ঠিত হয়েছিল, যে লুটপাট হয়েছে, যে বৈষম্য দেশে হয়েছিল, এরকম তো এই দেশে আসলে ইতিহাসে হয় নাই। শুধু আর পালিয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু এই ঘটনার আগে কখনো ঘটে নাই। তার মানে নতুন একটা সিনারিও, নতুন একটা সময়, আসলে আমরা সবগুলো চ্যালেঞ্জ আমাদের কাছে নতুন করে আসছে। সুতরাং এই জিনিসগুলোকে আসলে হ্যান্ডেল করাটা খুব জরুরি, কেয়ারফুলি। এবং একটা ব্যাপার হচ্ছে পলিটিক্যাল যে রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এখন আপনি প্রত্যেকবার, আপনি এখন 4 মাস গেছে, আপনি হয়তো একটা সময় 6 মাস পরে গিয়েও আপনি আবার বলতে পারবেন না যে আমাদের উপদেষ্টা পরিষদ যারা আছেন তারা তো আসলে রাজনীতিবিদ না, সুতরাং রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে তারা কোথাও কোথাও হোঁচট খাচ্ছেন। আপনি এটা বলতে পারবেন না, কারণ আপনাকে এটা করতেই হবে।
ধন্যবাদ। এই জন্যই আপনি আসলে ওই জায়গাতে বসেছেন, মানুষের প্রত্যাশা আপনার কাছে। সাকিব আনোয়ার, আপনাকে অশেষ ধন্যবাদ। যেন হাবিবুর রহমান মিল্লাত, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবেলার কথা উনি বলে গেলেন। পাশাপাশি এই বিষয়টা বললেন যে আমাদের এই সরকার যেভাবে মোকাবেলা করছে, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আসলে আর কি করতে পারে, আর করণীয়টা কি আছে আমাদের? শোনেন, জাতীয় ঐক্যর যে সংলাপ সেটাও শুরু হয়েছে। বানর যদি বাদরামি করে তো ওকে তো নিয়ন্ত্রণ করা যায় না। তো এখন আমাদের অবস্থা হচ্ছে এই যে আমাদের সরকারকে বেসামাল করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে চারদিক থেকে, এবং প্রতিটা সরকারের প্রত্যেকটা পর্যায় থেকে। আপনি চিন্তা করেন, আজকে আমি একটা শোতে ছিলাম, উত্তরটা দিতে পারি না। সাবের হোসেন চৌধুরীকে ভালো মানুষ বলা হচ্ছে, আরও কাকে যেন বললেন। সাবের হোসেন চৌধুরী ওই সরকারের মন্ত্রী ছিল না? ছিলেন তো। এই যে গণহত্যা হলো, এই যে লুটপাট হলো, অর্থনীতিকে ধ্বংস করলো, ভোট ব্যবস্থাকে একবারে এর সাথে মিশিয়ে দিল, একবার কি প্রতিবাদ করেছে সাবের হোসেন চৌধুরী? সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হলো, কয় পার্সেন্ট ভোট মালদুরের কয় পার্সেন্ট নির্বাচিত হলো, তাকে ভালো মানুষ বলে তাকে বলা হচ্ছে যে এরকম ভালো মানুষ তো আমেরিকা আছে। তাই বলে তার 6টা মামলা, 2টি হত্যাকাণ্ড, হত্যা মামলা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আজ পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে 6টা মামলা 2টা হত্যা মামলা জামিন দিয়েছে? দিয়েছে? দেয়নি। কারোর ভয় দিয়েছে? দেয়নি। আজকের প্রধান উপদেষ্টার পক্ষে পৃথিবীর 100-র উপরে নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছিল, বিগত সরকারকে তোয়াক্কা করেছে? করেনি। এখন যদি কেউ আমাকে বোঝাতে চায় ভারত ধমক দিয়েছে এই সরকারকে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র ধমক দিয়েছে, সাবের হোসেন চৌধুরী ভদ্রলোক, তাকে কিছু বলা যাবে না, অথবা জামিন দিয়ে দিতে হবে। আর মানে এই ধমকে কাজ হয়নি। কাজ হয়েছে ওই যে ম্যাজিস্ট্রেট যিনি বসা আছেন চেয়ারে, উনি একদিন রক্তে আদ্যপান্ত তার হলো আওয়ামী লীগ, যে কারণে উনি আমরা সহর পরে ওনার কি হবে হিসাব উনি করেননি। এবং আমি ওই দিন যেদিন রায়টা দেবেন, যেদিন খালাসটা, সেদিন আমি বলেছিলাম এখনই ওনাকে চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে হতে হবে, তুমি কেন কাজটা করলাম? তারপরে মান্নান সাহেবেরটা জামিন দিয়ে দিলাম। আমি তো সাক্ষী, আমাকে টক শো থেকে ধরে নিয়ে আসলো 2015 সালের 12 জানুয়ারি। আমাকে তো ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, আমাকে জজ করে জামিন দিল না, আমার হাইকোর্ট করে 3-4 মাস পর, 3 মাস পরে আমাকে টাকা পয়সা খরচ করে বেরোতে হলো। তো সাবের হোসেন চৌধুরী আর ভালো মানুষ হয়ে গেল, সে সরকারের মন্ত্রী ছিলেন। এই যে বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে যে আমাদের এই সরকারকে বেগাতে ফেলে দেওয়া, সরকার চেষ্টা করতেছে, সরকার চেষ্টা করেই চাচ্ছে। এবং আমি মনে করি যত অপচেষ্টা হোক না কেন, যত ধরনের সন্দেহ হোক না কেন, আমরা ওভারকাম করবো। আমরা সিদ্ধান্ত নেব, সমস্যা কি আছে? যে দেশের পাশে ভারত নেই, যে দেশগুলির পাশে ভারতের মধ্যে রাষ্ট্র নেই, সেই দেশের মানুষ চলে না, তারা খায় না, পড়ে না, উন্নতি তাদের হচ্ছে না। হচ্ছে তো ভারত আমাদেরকে পেঁয়াজ দেবে, নেব না পেঁয়াজ। আগে 5টা পেঁয়াজ খেতাম, 100 গ্রাম খেতাম, এখন 10 গ্রাম খাবো। এখন এই যে প্রোপাগান্ডা, যেসব বিষয়গুলো আমাদের সামনে আসছে, ভারত কি করতেছে, পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের যে বিষয়টা উঠলো, আরো কয়েকটা জায়গা যাবে, এই ক্ষেত্রে আসলে করণীয় এই ক্ষেত্রে একদম মিথ্যা প্রমাণ হবে। এখন স্যাটেলাইট প্রতিদিন নিয়ে হচ্ছে না, খবর আসতেছে না, স্যাটেলাইটে কোথাও কোথাও ভারত না, এটা ব্রিটেন উঠছে, এবং ব্রিটেন তার বাংলাদেশে তার নাগরিকদের চলাচলের উপরে সাবধানতা অবলম্বন চলতে বলেছে। এবার স্যাটেলাইট আপনি দেখেন কোথাও মারা হচ্ছে, বলে মানে বাংলাদেশ সেনাবাহিনী অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, হত্যা করতেছে, ধর্ষণ করতেছে, কিন্তু স্যাটেলাইটে কিছুই পাচ্ছে না। 2 দিন পর প্রমাণ হবে না, মিথ্যা প্রমাণ হবে না। এখন তো আপনি এখানে আমরা টকশোটা করতে, এই টকশোতে মাছ দেখছে, ঠিক এইরকম ঘটনা। তো এইভাবে তারা প্রোপাগান্ডা করে তারা চেষ্টা করবে। তার মানে অপেক্ষা করতে হবে, আপনি বলছেন? অবশ্যই এই ভুল প্রমাণিত হবে। আরেকটা জিনিস আমি ভারতকে বলি, আমরা জীবন দেবো তো ভারত দাসত্ব মেনে নেব না, দাসত্ব আমরা মেনে নেব না। ধন্যবাদ আবির রহমান। এবং সেই সাথে একটা কথা ভারতকে বলে দিই, একটা সতর্ক দিয়ে দিই, ভারত থেকে আমাদের $1 রেমিটেন্স আসে না। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, ভারতের 3rd হাইয়েস্ট রেমিটেন্স যায় বাংলাদেশ থেকে। আমরা একটা খারাপ শব্দ ব্যবহার করছি, ওইটা করতে চায় না, আজকে বের করে দেবো। একজনকে আমরা রাখো না, $1 বাংলাদেশ থেকে রেমিটেন্স ভারতে পাঠাতে দেবো না। এমনি দোকানদার হাহাকার করে, কত বড় পর মিছিল কলকাতায় খাওয়ার নাই, হোটেলে বিক্রি নাই, হাসপাতালে হাহাকার করতেছে। কি মনে করছে তারা? আর সবচেয়ে খারাপ লেগেছে, আমরা কংগ্রেসকে সেকুলার মনে করতাম। রাহুল গান্ধী বলে ঢাকাতে আমাদের গোয়েন্দা বাহিনী ফেল করছে। আরে বাবা, ঢাকাতে তোমাদের গোয়েন্দার কাজ। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো, মোদীকে আহ্বান আসছে এখানে শান্তি রক্ষী বাহিনী পাঠাও। তো কি হয়েছে বাংলাদেশে?
আমাদের এদেশে তো হিন্দুরা মায়ের পেটের মধ্যে আছে, মায়ের কোলেও না। আওয়ামী লীগ আছে মায়ের কোলে, কিছুই হচ্ছে না, 15.5 বছর যা করেছে তার কিছুই তো তারা এখন তো নিজের শিকার হয়নি। আর হিন্দুরা আছে মায়ের পেটের ভিতর, বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকে, কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোন রকমের কোনো কিছুই হচ্ছে না। আপনি বলেন হচ্ছে কিছু? ধন্যবাদ। এটা নিজের প্রোগ্রাম করতেছে। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। সাকিব আনোয়ার, আপনি নিশ্চয়ই হাবিব ভাইয়ের কথাগুলো শুনছিলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যে অর্থনৈতিক সুবিধা সহ নানা সুবিধা ভারতকে যেটা দিয়েছে, যেটা হাবিব ভাই বলে গেলেন, শুধু কি এই কারণেই মানে আওয়ামী লীগের চোখ দিয়ে ভারত আমাদেরকে দেখছে? মানে ভারতের যে অ্যাটিটিউড আসলে 5 তারিখের পরে, শুরু থেকে মনে হচ্ছিল যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা হয়তো সহযোগিতা না করলেও অসহযোগিতার জায়গাতে যাবে না, একদম শুরুর দিকে মনে হচ্ছিল। সরকারটা গঠন হওয়ার সাথে সাথে মানে একটা জায়গায় তারা থাকবে। নরেন্দ্র মোদী টুইট করলেন, যেভাবে শেখ হাসিনা মানে 7 জানুয়ারির পরে যেভাবে ক্ষমতা দখল করার পরে যেভাবে টুইট করেছিলেন, ঠিক খুব ফাস্ট উনি এটা করলেন। এই মুভটা দেখে মনে হচ্ছিল যে না, ভারত সম্ভবত মানে অ্যাটিটিউডটা হয়তো এরকম হবে যে তারা একটা নিউট্রাল জায়গা থাকার চেষ্টা করবে। কিন্তু পরে আমরা দেখলাম যে আসলে সিচুয়েশনটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল, এবং তাদের অ্যাটিটিউড এখন মনে হচ্ছে যে 5 তারিখে আসলে শেখ হাসিনার পতন হয় নাই, শেখ হাসিনার আসলে ভারতের পতন হয়েছে বাংলাদেশে। মানে পরিস্থিতিটা এখন এরকম। প্রথমে হাবিব ভাই বলছিলেন যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারতকে যা দিয়েছি তা চিরদিন মনে রাখবে। এখন এখানে আসলে অর্থনৈতিকভাবে যা যা দেয়ার, হ্যাঁ আমরা তো সেই সুযোগ সুবিধা তো তারা নিয়েছে আমাদের কাছ থেকে, নিয়েছে মানে আমরা দিয়েছি আসলে। ধরুন ভারতের, আপনি যদি ভারতের অ্যাঙ্গেল থেকে দেখেন, তো ভারতের সরকার সে বাংলাদেশকে ব্যবহার করে সুযোগ সুবিধা নিতে পেরেছে, তো সে তো নিবেই, কারণ সে তো ভারতের জনগণের ভোটে নির্বাচিত সরকার। সে বাংলাদেশের থেকে সুবিধা নিয়ে নিজের জনগণের যদি সে উন্নয়ন করতে পারে, সেটার জন্য তো সে তো সেটাই চেষ্টা করবে। তার অ্যাঙ্গেল জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আমরা ওই যে শেখ হাসিনা অবৈধভাবে তাকে টিকে থাকতে হবে, সুতরাং তাকে কখনো ভারতকে খুশি করতে হয়েছে, কখনো চীনকে, কখনো রাশিয়াকে নানান ধরনের ফ্যাসিলিটি দিয়ে তাকে ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকতে হয়েছে। এখন শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারটা যদি মুখ্য হতো, তাহলে কিন্তু চীন এবং রাশিয়াও ভারত যেভাবে নেমেছে সেভাবে নামার কথা ছিল, তারা তো নামে নাই। ভারতের এখানে ব্যাপারটা হচ্ছে এক তো প্রতিবেশী আমাদের, আমরাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পজিশনে আছি, মানে ভূরাজনৈতিকভাবে যদি চিন্তা করি ভারতের জন্য তাদের মাথা ব্যথার কারণ। সুতরাং ভারত যে বরাবর একটা জিনিস চিন্তা করে, কিংবা আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা তাদেরকে আসলে বোঝাতে সক্ষম হয়েছে, এবং আমরা সম্ভবত ওই জায়গাটা নিয়ে কখনো আসলে কাজ করার চেষ্টা করি নাই বা বোঝাতে পারি নাই, যে আওয়ামী লীগের একটা বয়ান, বাংলাদেশে যদি আওয়ামী লীগের সরকার ক্ষমতায় না থাকে তাহলে এখানে মৌলবাদের উত্থান হবে, এবং মৌলবাদের উত্থান মানেই ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হবে, বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় হয়ে উঠবে। এই ধরনের একটা চিন্তা ভারতের মধ্যে সবসময় ছিল, এবং সেই জায়গা থেকে আসলে তারা বের হয়ে আসতে পারে নাই। আমার মনে হয় যে যে সুযোগ সুবিধাগুলো তারা পেয়েছে, এর পাশাপাশি এটা একটা ইম্পর্টেন্ট, মানে সিকিউরিটির যে বিষয়টা, ইস্যুটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারত সম্ভবত তার একটু ইগো আছে আসলে, যদিও মানে সে তো আঞ্চলিক পরাশক্তি, কখনো কখনো বৈশ্বিক পরাশক্তিও দাবি করে, নরেন্দ্র মোদী বেশ কয়েকবার দাবিও করেছেন, কিন্তু তারা সম্ভবত কখনো বৈশ্বিক পরাশক্তি দূরের কথা আঞ্চলিক পরাশক্তি হতে পারবে না, কারণ আসলে পরাশক্তিগুলোর কখনো ইগো থাকতে হয় না। মানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করি, সেখানে জাপান আর আমেরিকার সম্পর্ক, হিরোশিমা নাগাসাকি, এখন সবচেয়ে বড় এলাই যদি আমরা ধরি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্টের, তো জাপান, যদিও সেখানে সরকার পরিবর্তন হয়েছে, নানান ঘটনা ঠিক আছে, কিন্তু মানে আন্তর্জাতিক রাজনীতিতে, ভূ রাজনীতিতে, কিংবা আপনি যদি নিজেকে আঞ্চলিক পরাশক্তিও মনে করেন, তাহলে আপনার কোনো ইগো থাকা যাবে না। ভারতের সম্ভবত ইগো দেখানোর চেষ্টা করছে তারা, মানে তারা মনে করছে তারা এক ধরনের, যেখানে তারা হেরে গেল, এই যে যেটা হাবিব ভাই বলছিলেন, মানে সেটা কি আমাদের ইয়ের কারণে নাকি ওই যে হেরে যাওয়া, যেমন এখানে আরো বিদেশি অনেক রাষ্ট্র আছে, মানে তাদের দেখানো আসলে মানে কোনটা আসলে, এটা কি আমাদের কাছে হেরে যাওয়া বিষয়টা এরকম, না তাদের কাছে তারা হেরে গেছে? হ্যাঁ, এটা আপনি বলেছেন, অনেকেই সেই কথাগুলো বলে। আসলে আমরা এ ধরনের একটা আলোচনাও আছে যে তারা আসলে বাংলাদেশকে এতদিন নিয়ন্ত্রণ করত, এখন এই নিয়ন্ত্রণটা অন্য কোনো বাইরের দেশের হাতে চলে গেছে, এ ধরনের একটা ব্যাপার আসলে তাদের ভেতরে এক ধরনের ধারণা থাকতে পারে। কিন্তু আমরা অন্তত মনে করি যে 5 আগস্টের পর বাংলাদেশের সম্পূর্ণ ক্ষমতা বাংলাদেশের হাতেই আছে, এবং এইটাই আসলে আমরা চাই, এবং এর বাইরে আমরা যেতে দেব না। ধন্যবাদ সাকিব আনোয়ার। আমরা হাবিব ভাই, আরেকটা বিষয় আপনি যেটা দিয়ে শেষ করলেন আর কি, যে তাদের মানে বিশেষ করে যারা সনাতন ধর্মের, যারা আমাদের দেশে একদম আমাদের কোলের মধ্যে রয়েছে, আমার প্রশ্ন হচ্ছে যে ভারত এখন যে প্রোপাগান্ডা যেটা চালাচ্ছে, বিশেষ করে মিডিয়াগুলো কিংবা ভারত সরকারের যেসব কথাবার্তা স্টেটমেন্ট আমরা পাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কি ভারত সরকার এবং তাদের যে জনগণ, তাদেরকে আমরা এক করে ফেলছি না, মানে এক তালে ফেলে দিচ্ছি না, বিষয়টা এরকম না? তারা একতাল না, শোন
ভারতের সরকার তো যেটা আমি বললাম, এখন চিন্তা করি ভারতের তো মিছিল শুরু হয়ে গেছে, ভারতের শিল্পীরা গান গাচ্ছে আমাদের পক্ষে, সত্য বেরিয়ে আসবে তো, আসবে আসবে। আর একটা জিনিস হলো কি, শেখ হাসিনা একটা আগে ছিল আওয়ামী লীগের পর, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে বলতো না, 41 সাল পর্যন্ত তারা দিয়ে দিচ্ছেন। আর একটা কথা মানুষ বলতো, খুবই বলতো, সেটা কি, ভারত যতক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ভারত যদি না চায় কেউ রাষ্ট্রীয় ক্ষমতা বাংলাদেশে আসতে পারবে না। দুইটাই মিথ্যা হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে সাকিব আনোয়ার যে বিষয়টা বলে গেলেন যে ইগোয়েটিক যে প্রবলেম, ওই ইগোতে তাদের পরিণতি, চরম পরিণতি সম্পর্কে বললাম না, সব বের করে দেবো, সব বের করে দেবো, দেখি না কেন, মানে সেটা ক্ষেত্রে আমাদের ঐক্য জায়গাটা একদম, তাহলে অবশ্যই বের করে দেবো। আমরা অবশ্যই একটা আনস্কিল লোককে, হয়তো কম স্কিল লোককে আমরা কাজে লাগাবো, আমরা বের করে দেবো, আমাদের লোককে আমরা স্কিল করবো, সমস্যাটা কি? আমরা ধরেন ভারতের কাছ থেকে কি, ভারতের কাছ থেকে আমরা যেগুলো ভারত অতিরিক্ত ভারতের যেগুলো, সেগুলো তো আমরা নিই। কাপড় চোপড় বানাই, 500 টাকার কাপড় আমরা 5000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, মশলা 300 টাকার মশলা আমরা 2000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আমাদের কাছে লাভই তো করে, আমাদের কাছে তেমন কিছু নেয় না, আমরা নেবো না, কম খাবো। জাতি যদি একবার সিদ্ধান্ত নিয়ে মশলাই খাবো না, তো পেঁয়াজই খাবো না। আমরা তো এই দৃষ্টান্ত এখনো আমাদের জাতির কাছে, আমরা জাতির দৃষ্টান্ত তো থাকে না, হয় পরিস্থিতি পড়ে হয়। আজকে পরিস্থিতি যদি না পড়তাম আমরা এই যে সব দলগুলি এক জায়গায় এক মঞ্চে আসার চিন্তা ভাবনা আমাদের আসলে কখন, আমি তো 90 সালে যখন আন্দোলন, আমি জিহাদের লাশ যখন নিয়ে আসলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন হাত ঘোরায়, ছাত্র দলের সাথে ছাত্রলীগের দেখা মাত্র গুলি করার মতো অবস্থা ছিল, এরকম বই নিমূল যারা ছাত্র, আমি ছাত্রলীগ প্রেসিডেন্ট। কিন্তু পরিস্থিতি এনে দিল, আগের দিন আমরা একমত হলাম না, একসাথে মিছিল ক্যাম্পাসে লাশ আসলো, সব একসাথে মধুর ক্যান্টিনে কি ডাকসু বেরিয়ে আসলো, একসাথে স্লোগান দিয়ে আমরা, মানে হাইবে বলতে আমাদের ওই জায়গায় পরিস্থিতি আমাদেরকে ওই জায়গায়, আমাদের এই জায়গায় নিয়ে আসবে। অথবা এই পরিস্থিতিতে আমাদের ঐক্যমত থাকবে ইনশাল্লাহ, এবং আমরা কঠিনভাবে আমরা জবাব দেবো ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো রকমের আমার এতটুকু দ্বিধা নেই। ষড়যন্ত্র হবে, আমাদের বিভেদ, যেমন সাকিব বলো, বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবো, দিন শেষে এসে সমস্ত বিভেদ আমরা ভুলে যাবো, আমার নিজের পিঁপড়া এবং সেই দৃষ্টান্ত আমাদের আগে আছে, যেমন পিঁপড়া যেমন দলবদ্ধতা ভাসতে পারতে ঢেউর উপর দিয়ে চলে যাচ্ছে। 5 আগস্ট তার ষড়যন্ত্রের প্রমাণ আমাদের সামনে, সেটা প্রমাণ তো। হ্যাঁ, ধন্যবাদ হাবিব ভাই। সাকিব আনোয়ার, আপনার দিয়ে হয়তো আমাকে শেষ করতে হবে, একদম আমি শেষ দিকে অনুষ্ঠানে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখন যে প্রোপাগান্ডাগুলো ভারতের মিডিয়াগুলো চলছে, প্রথম প্রশ্ন হচ্ছে, এটা ভারত সরকার তাদের কোনো ধরনের কনসার্ন ছাড়া কি সম্ভব? এটা কোনোভাবে কনসার্ন কেন, আমাদের সরাসরি একই লাইনে কথা বলছে। হাই কমিশনে যে হামলার ঘটনা যেটা, তারপর তারা এরেস্ট করছে, দেখাচ্ছে, আসলে মানে বিষয়টা এরকম না। ধরুন হাই কমিশনের পুরোপুরিভাবে দায়িত্ব, মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আসলে ভারতের ছিল, এবং সেখানে তাদের যে মানে তারা যে আসলে সেইভাবে চেষ্টাটা করে নাই, এটা স্পষ্ট। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তো সরাসরি সেটা বলেছে যে এটা আসলে হতে দেওয়া হয়েছে, হামলাটা হইতে দেওয়া হয়েছে। এটা ত্রিপুরা রাজ্য সরকার বলেন কিংবা কেন্দ্রীয় সরকার বলেন, তাদের এখানে আসলে ছিল যে হামলাটা হোক। এটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সেটাই মনে করি অবশ্যই। কিন্তু মানে একটা জায়গা একটু বলি, যে প্রপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, অবশ্যই প্রপাগান্ডা, কারণ এখানে হিন্দুদের উপরে বাংলাদেশের যখনই ক্ষমতার পালাবদল হয়েছে তখন সংখ্যালঘু বলেন, আসলে বিষয়টা সংখ্যালঘু দিয়ে না, কিন্তু হিন্দু দিয়ে না। আসলে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখন বিএনপি নেতা কর্মীদের উপরে আক্রমণ হয়েছে। গত 15 বছর কি ধরনের নির্যাতনের শিকার হয়েছে এটা হাবিব ভাই হয়তো আরো ভালো বলতে পারবেন, সেটা আলোচনার বিষয় না, এই কারণে সে আলোচনায় আমরা যাচ্ছি না। তো এই ঘটনা তো আসলে সবসময় ঘটেছে, কিন্তু ওই জায়গাতে আওয়ামী লীগ সবসময় হিন্দু একটা কার্ড বলা হয়, যে আওয়ামী লীগ একটা হিন্দু কার্ড খেলার চেষ্টা করে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কিছু ঘটনা কিন্তু আমাদের ঠেকানো দরকার আসলে। যেমন পঞ্চগড়ে একটা ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনার শিকার কিন্তু আগে বিএনপি কিংবা বিরোধী দলের নেতা কর্মীদের পরিবারে হয়েছে, অনেক হয়েছে। এখন অবশ্য আমরা সেটা দিয়ে বলতে পারবো না যে ওই সময় হয়েছে, এখন এটা তো হইতে পারে। আমি দেখেছি অনেকে এই ধরনের কথা বলছে, এই ধরনের ঘটনা তো আগে ঘটছে, তখন কই ছিলেন ভাই? তখনও ছিলাম, তখন এটার প্রতিবাদ করছি, এখনো করব। পঞ্চগড়ে সম্ভবত বোদা উপজেলার একটা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পালাইয়াছেন, মামলা। তো বাসায় শুধুমাত্র তার মা ছিলেন, নামাজ পড়তেছিলেন, ওই অবস্থায় তাকে কুপিয়ে জখম হয়েছে, উনি মারা গেছেন। ছাত্রলীগের সভাপতির মা কিন্তু বাংলাদেশের নাগরিক, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই এই রাষ্ট্রের। হ্যাঁ, আমরা শুধুমাত্র গণতন্ত্রের কথা বলি নাই, কিন্তু গত 15 বছরে, 15.5 বছরে আমরা গণতন্ত্র এবং মানবাধিকার দুটোর কথাই বলেছি।
সুতরাং এখন পঞ্চগড়ে যে ঘটনা, এই ঘটনা তো আমাকে ঠেকাইতে হবে। এই ঘটনা আমি ঠেকাইতে না পারি, এইখানে একটা ঘটনা ঘটবে, এই ঘটনা আরো 20 গুণ সার্কুলেট হবে। ইন্ডিয়ার হাতে আমি এইটা তুলে দিচ্ছি, অস্ত্রটা তুলে দিলাম। শেখ হাসিনা 8 তারিখে যে বক্তৃতা করবেন, যদি করতে পারেন উনি ব্রিটেনে, তো বক্তৃতা করার জন্য আমি ওনাকে 2টা লাইন বাড়াই দিলাম। 2টা লাইন হয়তো এই 2টা লাইন যোগ করে উনি 100টা লাইন বাড়াই নেবেন। তো আমি সুযোগটা কেন দিচ্ছি? আমরা এখানে আসলে যেটা করলাম, আমাদের এখন যেটা হয়েছে, আসলে আমরা তো ভারতের সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছি। আমরা এই আমাদের বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ ইস্যুতে এখানে আপনার বিজেপি, কংগ্রেস, এদিকে আবার শেষে তৃণমূল কংগ্রেসও সব একসাথে হয়ে গেছে। কিন্তু আমরা কি এক আছি? এটা একটা বড় প্রশ্ন। আমরা এক আসলেও কি আছি? আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলাম, বসলাম, জাতীয় ঐক্যের ডাক দিলাম, আমরা একসাথে অনেক ছবি তুললাম, কিন্তু এই ছবির আসলে অন্তর থেকে আমরা কতটুকু ধারণ করছি সেটা কিন্তু দলগুলোর 5 তারিখের পরে আমরা যাদেরকে সবচেয়ে ক্লোজেস্ট অ্যালাই বলে জানতাম, তারা পরস্পরের বিরুদ্ধে যে বক্তব্যগুলো এসছে, হাবিব ভাই আরো ভালো বলতে পারবেন, তাদের দিকেও অনেক ধরনের, অনেক দল থেকে, তাদের অনেক কাছের যারা আসলে অ্যালাই বলে পরিচিত ছিল, তাদের দিক থেকে যে ধরনের আক্রমণ হয়েছে, এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা ভারতের দলগুলোকে ঐক্যবদ্ধ করেছি, নিজেরা কি এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পেরেছি কিনা এটা বড় প্রশ্ন, এবং এটা হইতে হবে। ধন্যবাদ। আমি একদম বলতে দেন, আমরা এমন কোনো কাজ করিনি যার কারণে ভারতের দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ওরা খামাখায় আমাদের বিরুদ্ধে গেছে, আমরা কিছু বলেছি, আমরা কিন্তু আক্রমণ করতে গেছি, স্বার্থ তো অবশ্যই আছে এদের। আমাদের পক্ষ থেকে কোনো স্বার্থহানি আমরা তো ঘটাইনি, আমাদের কাছ থেকে সে পায়নি এমন তো না। আর এদেশে হিন্দু যারা আক্রান্ত হয়েছে, হিন্দু হিসাবে কেউ হয়নি, আমেরিকা হিসাবে হয়েছে। ওই হিন্দু মিছিলে যে গুলি করছে, আপনারা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে মিছিলে গেছে যে হিন্দু, তো সেই হিন্দু তো হিন্দু হিসাবে না, আমেরিকা হিসাবে ওর বাড়ির পরে পরবর্তী সময় হাত দিয়ে তুমি মিছিলে ছিলে, তুমি কেন ছিলে, সেই জবাব দিতে চাইতে পারে আর কি। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা বিষয় আমরা করিনি। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।